করে বিএনপি অগ্রসর হয়েছে এবং তারা গণভোটের ব্যাপারও করেছে না। মেজর হাফিজ, যিনি এখন মাননীয় স্পিকার, বলে নাই যে আমরা গণভোটে রাজি হয়েছি, যদি নির্বাচন না হয় তাহলে এটা কি একটা প্রতারণা নয়? যে সরকার জনগণের বিশ্বাস অর্জন করতে না পারে, প্রতারণার আশ্রয় নেয়, তারা কি জনগণের সরকার চালাতে পারবে? এটা আমার একটা প্রশ্ন। এখন শুধু তাই নয়, তারা নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছে, যেরকম আপনার কি বলে বিচার বিভাগের স্বাধীনতা তারা একেবারে নষ্ট করে দিচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা করতে হলে যে সমস্ত কনস্টিটিউশনাল ভিত্তি দিতে হয়, সেই ভিত্তিগুলিকে তারা দুর্বল করে দিচ্ছে এবং বলছে যে সচিবালয়কে পর্যন্ত আমরা করতে দেব না। এবং আর্গুমেন্ট দিয়েছে কি জানেন? দিয়েছে যে সচিবালয় তৈরি করতে গেলে যে টাকা খরচ হবে, তো জনগণের সেই টাকা কেন জনগণ সেই টাকা দিবে? আরে সংবিধান, আরে জুডিশিয়ারি তো একটা কো ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট। তো তুমি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে চাচ্ছ, যেটা আপনার মূল ভিত্তি, যে সাংবিধানিক রাষ্ট্র বা সাংবিধানিক শাসনকে পরিচালিত করতে যার ভূমিকা সংবিধানে, জুডিশিয়ারির যে ভূমিকা, সেটাকে তুমি কার্টেল করে দিচ্ছ। তুমি গুম কমিশনকে তুমি করে দিচ্ছ, বাতিল করে দিচ্ছ। তার মানে কি আমাদের আইসিটি আছে, সেটাকে তুমি আন্ডারমাইন করছো। তার মানে কি তুমি যখন পাওয়ারে এসছো তখনই আইসিটির প্রসিকিউটরকে সরিয়ে একজনকে দিয়েছো, সে বলেছে যে আমি করবো, ওটার নাম কি, আমি এটা রিভিউ করবো। তারপরে তুমি স্টেট ব্যাংক, বাংলাদেশের গভর্নর, বাংলাদেশ ব্যাংকে একজনকে বসিয়েছো, সে নিজেই ঋণ খেলাপি। আবার বলছো যে সংসদে যে সমস্ত লোকরা এসেছে তাদের মধ্যে তারা নাকি 3,000-4,000 কোটি টাকা ঋণ খেলাপি। তোদেরকে নমিনেশন কে দিল? নমিনেশন কেন দেওয়া হলো ঋণ খেলাপিদেরকে? কেন ইলেকশন কমিশন, তার অনেক প্রশ্ন আছে, কেন ইলেকশন কমিশনার তাদেরকে অ্যালাউ করলো ইলেকশন? এটা তো আর পিওতে নাই। তারপরে আপনি বলছেন এতগুলি লোক আপনার ঋণ খেলাপি, তার মধ্যে এসালমের নাকি 11টা প্রতিষ্ঠান ঋণ খেলাপি, অথচ তাদেরকে কার্য পরিকল্পনা করার জন্য তুমি আদেশ দিয়ে দিয়েছ, তারপরে অ্যালাউ করে দিয়েছ। তারপরে তুমি ব্যাংক ব্যাংক রিজর্ভেশনের যেটা, ওইটাকে তুমি বাতিল করে দিয়েছ। মানবাধিকার কমিশনারকে তুমি দুর্বল করে দিচ্ছ, তুমি পুলিশ কমিশনকে দুর্বল করে দিচ্ছ। পুলিশরা আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে। তার মানে কি? আবার তুমি এখন অ্যারেস্ট শুরু হয়েছে, যে তারেক রহমানের সম্বন্ধে কে জানি একটা ক্যারিকেচার করেছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমাকে একজন জিজ্ঞাসা করলো যে বাক স্বাধীনতা ভণ্ড করেছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করেছে। না না, একজনের বিরুদ্ধে ক্যারিকেচার লেখলে সেটা বাক স্বাধীনতা লঙ্ঘন হয় না। তখন হয় তাকে মামলা করতে হয়, মানহানির মামলা, অথবা ওটাকে ইগনোর করতে হয়। আমি যখন একটা দেশের এক্সিকিউটিভ, আমাকে নিয়ে অনেকেই ক্যারিকেচার করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে হরদম ক্যারিকেচার হচ্ছে, তার জন্য তো আপনি অ্যারেস্ট করতে পারেন। একজন একটা পোস্টিং দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, একজন মহিলা, বোধহয় আপনার জ্বালানি নিয়ে। ফরেন পলিসির ব্যাপারে এই জুলাইয়ের অভ্যুত্থানে ছিল যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এটা তো বলি নাই। ভারতের আধিপত্য মেনে নেব না। সেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছে সামা হবে যে জ্বালানি তেল আমরা পেয়েছি ভারতের কাছে, আমরা কিনেছি তো জ্বালানি তেল 3 জায়গা থেকে কিনে, আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া, সেখান থেকে আমরা কিনেছি। সুতরাং আমাদের তো তাদের সঙ্গে চোখ নিচু করে কথা বলতেই হবে। তারপরে বর্তমানে খলিলুর রহমান সাহেব আছেন আমাদের সম্পর্ক ভালো করার জন্য, সেখানে গিয়ে উনি ভিসা, বাণিজ্য, উনি বর্ডার নিয়েও কোনো কথা বলেন নাই। উনি সামনে যে গঙ্গার পানি চুক্তি আসতেছে সেটা নিয়েও কোনো কথা বলে নাই। তাহলে আমি যেটা মনে করি যে আমরা পূর্বের ব্যবস্থায় ফিরে যাওয়ার একটা আলামত দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিজমের পদধ্বনি। প্রথম ডাকসু কর্তৃক আয়োজিত এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানার জন্য তাদেরকে অসীম ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, গণমাধ্যমে যারা উপস্থিত আছেন, আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের পরে
আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ ব্যারিস্টার ফুয়াদ তো কিছু রেভলিউশনারি লিডার, আর আমি বললাম রাজনীতির ছাত্র। তো দুটা ইন্টার রিলেটেড, এমন কিছু না যেটা কমপ্লিটলি কম্পার্টমেন্টালাইজ। তো আমি একটুখানি অ্যানেকডট দিয়ে শুরু করব যে সারওয়ার তুষার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্যার বলে অভ্যর্থনা করতে চাচ্ছেন। তা আমি একটু অ্যাড করবো এখানে। আমি তো অনেক দিনের পুরোনো যুগের লোক, তো পাকিস্তান থেকে। তো পাকিস্তান যখন স্বাধীন হয় তখন সংবিধান নিয়ে কিন্তু পাকিস্তান রচনার অনেক সমস্যা ছিল। পাকিস্তান 8 বছর লেগেছিল সংবিধান রচনা করতে। তো তারা তখন ব্রিটেনের একজন বিখ্যাত কনস্টিটিউশনাল এক্সপার্ট, তার নাম হলো আইভার জেনিংস, আর তার উপাধিটা কিন্তু স্যার, মানে স্যার মানে তাকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে স্যার উপাধি দিয়েছিল, কারণ হি ওয়াজ সাচ এ প্রমিনেন্ট কনস্টিটিউশনাল এক্সপার্ট। এখন মারা গেছেন বহু আগে। তো ওনাকে ডেকে ডেকে নিয়ে আসা উচিত ছিল পাকিস্তানে, যে আপনি আমাদের সংবিধান রচনা করার জন্য সাহায্য করেন। তো উনি যা ওনার সাজেশন সবই দিয়েছিলেন। তা আমাদের দেশে এখন একজন স্যার আইভার জেনিংসের উদয় হয়েছে। তো তিনি আমাদেরকে সংবিধান শেখাচ্ছেন রাত দিন। তা আমরা তো সংবিধান নিয়ে কিছু একটুখানি পড়াশোনা করেছি। তো উনি যে এত জোর গলায় বলে চলেছেন যে গণভোট আমি মানি না, এই অধ্যাদেশ বাতিল করতে হবে, এবং তার জন্য উনি সংবিধানকে সাইড করছেন কোনো সময়, কখনো উনি পার্লামেন্টের সভারেনিটি নিয়ে কথা বলছেন। তো কোশ্চেন হলো এখানে যে, আর উনি বলছেন সাংঘাতিক আইন বিশারদ, এটা আইনে নাই, আবেগ দিয়ে দেশ চলে না। তো এখন কথা হলো কি যে, ধন্যবাদ। ম্যামকে অসংখ্য ধন্যবাদ।